বাংলাদেশের বর্ষা নতুন কিছু নয়, কিন্তু বর্তমানে 2026 সালের জুলাই মাসে যা ঘটল তা লাখো মানুষের জীবনে এক ভয়াবহ দুঃস্বপ্ন ডেকে আনলো। মাত্র কয়েকদিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর ওজন থেকে নেমে আসা পানির তোড়ে ডুবে যায় ঘর, রাস্তা, বাজার, স্কুল, হাসপাতাল। আবার কেউ হারিয়েছেন নিজের সন্তানকে, কেউ হারিয়েছেন বাবা মাকে, কেউ আবার হারিয়েছেন জীবনের শেষ সম্বলটুকুও। 7টি জেলায় 10 লক্ষাধিকের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী, অসংখ্য মানুষের ঘরবাড়ি ধ্বংস। জানলে অবাক হবেন, এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 55 জন মানুষ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে মাত্র কয়েকদিনের বৃষ্টি এত বড় দুর্যোগে পরিণত হলো? কেন সবচেয়ে বেশি প্রাণহানি ঘটল কক্সবাজারে? কেন পাহাড় ধস মানুষের জীবন বারবার কেড়ে নিচ্ছে? এবং এই বন্যা বাংলাদেশের অর্থনীতি ও লাখো মানুষের ভবিষ্যতের উপর কতটা প্রভাব ফেলতে পারে? আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করব 2026 সালের বাংলাদেশের ভয়াবহ বন্যা ও পাহাড় ধসের সম্পূর্ণ ঘটনা। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। সবাইকে অনুরোধ করে বলবো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 2026 সালের জুলাই মাসের শুরু, বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে শুরু হয় অস্বাভাবিক বৃষ্টিপাত। 5 জুলাই আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানায়, পরবর্তী 72 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু তখনও অনেকেই বুঝতে পারেনি এই বৃষ্টি কয়েকদিনের মধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিতে যাচ্ছে। মুহূর্তের ভিতরেই চরম পর্যায়ে পৌঁছে যায় চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, মৌলভীবাজার ও হবিগঞ্জের একের পর এক নদীর পানি বাড়তে থাকে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল সাধারণ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এতে অল্প সময়ের মধ্যেই নিম্ন অঞ্চল পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। 6 জুলাই কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঘটে প্রথম বড় ট্র্যাজেডিগুলোর একটি। জামতলী, কুতুপালং ও বালুখালী ক্যাম্পে পাহাড় ধসে প্রাণ হারান 8 জন রোহিঙ্গা, আহত হন আরও 2 জন। একই রাতে কক্সবাজার শহরে সত্তারগোনা এলাকায় পাহাড় ধসে আরও 1 জনের মৃত্যু হয়। তখন দুর্যোগ মাত্র শুরু হয়েছে, কিন্তু পরবর্তী কয়েকদিনে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। 8 জুলাই টানা বর্ষণ এবং জোয়ারের পানি বৃদ্ধির ফলে চট্টগ্রাম নগরের বহু এলাকা পানির নিচে চলে যায়। মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ এক সময়ের ব্যস্ত সড়কগুলো পরিণত হয় নদীর মতো জলপথে। মানুষ বুঝতেই পারে না এটা নদী না রাস্তা। মানুষ ঘন্টার পর ঘন্টা একই জায়গায় আটকে থাকে। সেই সময় এলাকার বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানলে অবাক হবেন, চট্টগ্রামে একদিনে 330 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। পরিস্থিতি অবনতির কারণে এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়। চট্টগ্রাম ও রাঙামাটি
হাজার হাজার শিক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়ে। রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়ও সাময়িকভাবে বন্ধের ঘোষণা করেন। প্রাকৃতিক দুর্যোগে শুধু বাড়িঘড়ি বাসিয়ে নেয়নি, এটি থামিয়ে দিয়েছিল শিক্ষা, ব্যবসা এবং স্বাভাবিক জীবনযাত্রাকেও। দেশের 7 জেলায় 10,22,963 জন মানুষ ক্ষতিগ্রস্ত হন। কিন্তু এখানেই শেষ নয়, এই সংখ্যা আরও বাড়বে। পানিবন্দী হয়ে পড়েন লাখো গ্রামের সাধারণ মানুষ। খোলা হয় 1,000-এরও বেশি আশ্রয় কেন্দ্র। হাজার হাজার পরিবার আশ্রয় নেয় সেখানে। কিন্তু আশ্রয় কেন্দ্র মানেই নিরাপত্তা নয়। সেখানে দেখা দেয় বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসা সংকট। শিশু, প্রবীণ ও গর্ভবতী নারী এবং প্রতিবন্ধী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন। চট্টগ্রামের বাঁশখালী নিজের বাড়ির উঠোনে খেলছিল 2 শিশু। মোহাম্মদ আশিক, বয়স 7 বছর, মোহাম্মদ মিরাজ, বয়স মাত্র 3 বছর। এই 2 ভাই নিজের বাড়ির উঠোনেই খেলছিল। হঠাৎ পানির ঢল এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়। পরে উদ্ধার করা হয় তাদের নিথর দেহ। একবার ভাবুন, সেই পরিবারের উপরে কি বয়ে গেছে। পরিবারের জন্য সেটি ছিল এমন এক ক্ষতি যা কোনো ত্রাণ বা সহায়তায় পূরণ করা সম্ভব নয়। আর 7 জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে কক্সবাজারে। সেখানে মোট 28 জন মানুষ প্রাণ হারান। তাদের মধ্যে স্থানীয় বাসিন্দা যেমন ছিলেন, তেমনি ছিলেন রোহিঙ্গা শরণার্থীরাও। হোক স্থানীয় বা রোহিঙ্গা, যাই হোক, মানুষ তো, পরিবারের সদস্য তো। এছাড়া আরও আহত হয়েছেন অন্তত 28 জন। এমনকি একজন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। 3 পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে সংকটময় ছিল বান্দরবন। সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে শহরের বড় বড় অংশ ডুবে যায়। বান্দরবান চট্টগ্রাম এবং বান্দরবন রাঙামাটি সড়কের বিভিন্ন অংশ একেবারে পানির নিচে চলে যায়। অনেক এলাকা একেবারে সব কিছু বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্যার পরিস্থিতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়, সেনাবাহিনী মোতায়েন করা হয়, ত্রাণ হিসাবে নগদ অর্থ ও চাল বরাদ্দ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার ও ত্রাণ বিতরণে অংশ নেয়। সরকার ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তারও নির্দেশ দেয়। কিন্তু তারপরেও বিভিন্ন এলাকার মানুষ সহায়তা পায়নি। বন্যায় শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য, পশুপালন, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা। হাজার হাজার একর কৃষি জমি পানির নিচে তলিয়ে যায়, ফসলও নষ্ট হয়ে যায়। শত শত পরিবার তাদের একমাত্র আয়ের উৎস হারিয়ে ফেলে। বিশেষজ্ঞদের মতে এই দুর্যোগ আগে থেকেই চাপে থাকা অর্থনীতির উপর নতুন বোঝা তৈরি করবে। বাংলাদেশের ইতিহাসে এই বন্যা নতুন নয়, কিন্তু বর্তমানে 2026 সালের এই দুর্যোগ আবারও দেখিয়ে দিয়েছে প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় হতে পারে। সরকারি হিসাবে 55 জন মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে 10 লাখেরও বেশি মানুষ। আরও কত কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে এটা আমাদের কল্পনারও বাহিরে। অনেক জায়গা নদী ভাঙনে একেবারে ধ্বংস হয়ে গেছে। মানুষের ঘরবাড়ি নদী ভাঙনে নিয়ে গেছে, যেগুলো আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয়। অনেক জায়গায় পানি কমে যায়, আবার জ্বরে পানি ভরে যায়। আমাদের দেশে এই বন্যা বা দুর্যোগ নতুন নয়। এখন পুরো দেশকে এই দুর্যোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে, তবেই এই দেশকে আবারও ঘুরিয়ে আনা সম্ভব হবে।
আজ হয়তো আমরা ভালো আছি, একদিন এই বন্যা আমাদের জেলায়ও হতে পারে। তাই যে যার সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান, আর এইভাবেই তারা হয়তো ঘুরে দাঁড়াতে পারবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।